তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি সকলে যথেষ্ট ভালো আছো। আমরা আপার প্রাইমারি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, যেগুলো ডে বাই ডে আমরা শর্ট ভিডিও করে আপলোড করব। কিন্তু আমি ভাবলাম যে পিডিএফগুলো আমি তৈরি করছি এবং মক টেস্টগুলো তৈরি করছি, সেগুলোর কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের সঙ্গে লং ভিডিওতে শেয়ার করি। তাহলে বুঝতে পারবে যে আমাদের পিডিএফের কোয়ালিটিগুলো কেমন এবং আমাদের কোচিং সেন্টারে কেমন প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে। এখন আমরা তোমাদেরকে জাস্ট মক টেস্টের প্রিপারেশন করাবো। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে আজ আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আমরা ইতিহাসের ক্লাস কিন্তু করাচ্ছি। ফার্স্ট সোশ্যাল স্টাডিজের মধ্যে ইতিহাসটা মেন, তো ইতিহাসটা প্রথমে আমরা শুরু করেছি। এরপরে জিওগ্রাফি এবং সোশ্যাল স্টাডিজের আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করব আস্তে আস্তে। আমাদের আজ হচ্ছে ফার্স্ট ক্লাস। এখানে আমরা ইতিহাসের ধারণা, প্রকৃতি, পরিধি এবং আরও যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, বেসিক্স যে ধারণাটা, সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব। জানি না কতটা হবে, কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করব সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হবে। প্রত্যেকটা পিডিএফে আমরা 50টা করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। তো আজ দেখা যাক যে আমরা এই 50টা প্রশ্নের মধ্যে কটা প্রশ্ন আলোচনা করতে পারি। তো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আমরা আলোচনা করব আজ, এখানে জাস্ট জানতে চেয়েছে যে কী ধরনের শব্দ থেকে এই হিস্টোরি শব্দটি এসেছে। অপশান দেওয়া রয়েছে জার্মান, লাতিন, ইংরেজি, ফার্সি বা ফরাসি। ঠিক আছে, এখানে আমাদের উত্তর হবে লাতিন। কেন হবে উত্তর লাতিন, চলো সে বিষয়ে একটু জেনে নিই। হিস্টোরি শব্দটি মূলত হচ্ছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে। এই বিষয়টা মাথায় রাখবে যে হিস্টোরি, এই যে শব্দটি, এটা হচ্ছে মূলত গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে, যার অর্থ, এই হিস্টোরিয়া এর অর্থ হচ্ছে অনুসন্ধান বা তদন্তের মাধ্যমে অর্জিত জ্ঞান। এবার এই গ্রিক শব্দের পরে এটা লাতিন, তারপরে ফরাসি, তারপরে ইংরেজিতে প্রবেশ করেছে। যেহেতু এখানে গ্রিক নেই, এই জন্য আমরা সেকেন্ড উত্তর করছি লাতিন, এবং গ্রিকও তোমরা বলতে পারো। যদি গ্রিক থাকে তাহলে গ্রিক দেবে অথবা লাতিন। এরপরে এখানে পাচ্ছি যে তৎসম শব্দ। এটা মাথায় রাখবা, যে সমস্ত শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে, ঠিক আছে, সরাসরি যে সমস্ত শব্দগুলো বাংলা ভাষায় আসবে আমরা তৎসম শব্দ বলবো, মানে সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে। এখানে আমরা কি পাচ্ছি, না ইতিহাস যে বাংলা শব্দ সেটা হচ্ছে সংস্কৃত থেকে এসেছে, যা ইতিহ শব্দমূল থেকে গঠিত। আর ইতিহ এর অর্থ হচ্ছে এমনই ছিল বা ঐতিহ্য, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা তৎসম শব্দ। পরের প্রশ্নটি হচ্ছে, একটা উক্তি দিয়েছে, এবার জানতে চেয়েছে যে এই উক্তিটার প্রবক্তাকে অর্থাৎ বক্তাকে। উক্তিটি হলো কেবলমাত্র একটি ইতিহাস আছে, সেটি হলো মানুষের ইতিহাস। এই যে একটা উক্তি, এর প্রবক্তাকে সেটা কিন্তু জানতে চেয়েছে। তো এখানে জওহরলাল নেহেরু রয়েছে, রবীন্দ্রনাথ রয়েছে, মিলার রয়েছে, আর হচ্ছে রমেশচন্দ্র মজুমদার রয়েছে। তো এই কয়েকজনের মধ্যে এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কি জন্য হবে চলো একটু এক্সপ্লেনেশনটা দেখে নেই। রবীন্দ্রনাথ ঠাকুর 1917-তে তার একটা বিখ্যাত প্রকাশিত বই, সেটার নাম হচ্ছে ন্যাশনালিজম। এই বইতে তিনি স্পষ্টভাবে বলেছেন, দেয়ার ইজ অনলি ওয়ান হিস্টোরি, দ্য হিস্টোরি অফ দ্য ম্যান। মানে হচ্ছে কেবলমাত্র একটি ইতিহাস আছে, সেটি হলো মানুষের ইতিহাস। অল ন্যাশনাল স্টোরিজ আর মেরিলি চ্যাপ্টার্স ইন দ্য লার্জার ওয়ান। সমস্ত জাতীয় ইতিহাসগুলো সেই বৃহত্তর ইতিহাসের একটি অধ্যায় মাত্র। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। তো এই উক্তিটা কার, না রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এই উক্তি, যে কেবলমাত্র একটি ইতিহাস আছে, সেটি হলো মানুষের ইতিহাস। এই উক্তিটা কার, রবীন্দ্রনাথ ঠাকুর। দেয়ার ইজ অনলি ওয়ান হিস্টোরি, দ্য হিস্টোরি অফ ম্যান। মনে রাখবে এটা। পরের প্রশ্নটি চলো দেখা যাক। ইতিহাসের জনক কাকে বলা হয়? তো এখানে ডেফিনেটলি এর উত্তর হবে হেরোডেটাস। এখানে কি জন্য এই উত্তরটা হচ্ছে, এর এক্সপ্লেনেশনটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবে। তো আমরা প্রথমেই দিয়েছি যে ইতিহাসের জনক বলা হয় হেরোডেটাসকে, কারণ তিনি হচ্ছে প্রথম গ্রিক ও পারস্যের যুদ্ধ নিয়ে পদ্ধতিগতভাবে অনুসন্ধান এবং লেখালেখি করেন। হেরোডোটাসের একটা বই আছে, ঠিক আছে, তার নাম হচ্ছে হিস্টোরিয়া, যেটা গ্রিক বই। তো এই হিস্টোরিয়াতে তিনি গ্রিক এবং পারস্যের কথা বলেন, এই জন্য তাকে ইতিহাসের জনক বলা হয়, যা ইতিহাসের প্রথম লিখিত বিবরণ হিসেবে পরিচিত। এই বিষয়টা মাথায় রাখবে। তিনি গ্রিক এবং পারস্যর মধ্যেকার যে যুদ্ধ সেটা নিয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। অপশানগুলোর ভিতরে রয়েছে, তাহলে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে,
বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় থুকিডিডিসকে, আর ইবনে খালদুনকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পরে প্রশ্ন দেখা যাক। 12 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে হেগেল কোন প্রকৃতির দার্শনিক? ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু আসার মতো। হেগেলকে বলা হয় ভাববাদী দার্শনিক। কী জন্য বলা হয় এর একটু এক্সপ্লেনেশনটা দেখব। হেগেল একজন ভাববাদী দার্শনিক, যেটা আমরা পেলাম, যিনি বিশ্বাস করতেন যে বাস্তবতা মূলত চেতনা বা ভাবনার মাধ্যমে গঠিত। তাহলে হেগেল কি বিশ্বাস করেন? যে বাস্তবতাটা মূলত কিন্তু চেতনা বা ভাবনার মাধ্যমে গঠিত, এবং ইতিহাস ও প্রকৃতি এই পরমাত্মারই ক্রমবিকাশ। আর ইতিহাস আর প্রকৃতি এই পরমাত্মা মানে হচ্ছে চেতনারই কিন্তু ক্রমবিকাশ, তাই তাকে আমরা ভাববাদী দার্শনিক বলি। তার মতে কি বলছে? তার মতে পরমাত্মা বা চেতনার ধারাবাহিক বিকাশের মধ্য দিয়েই জগৎ এবং ইতিহাস প্রকাশিত হয়। ভালো করে বুঝবে যে তিনি বলছেন যে এই চেতনা বা পরমাত্মা এর ধারাবাহিক বিকাশের মধ্য দিয়েই কিন্তু এই জগৎ এবং ইতিহাস প্রকাশিত হয়। এই জন্য এখানে যে ভাবনা চিন্তা, এই জন্য তাকে কিন্তু ভাববাদী দার্শনিক বলা হয়। এই জন্য আমরা হেগেলকে এখানে ভাববাদী দার্শনিক বলছি। এর সঙ্গে সঙ্গে এটাও মনে রাখবে, এই যে পরম ইচ্ছার ক্রম উন্মেষের অবিচ্ছিন্ন কাহিনী হলো ইতিহাস, এই উক্তিটাও কিন্তু হেগেলের। ঠিক আছে, দার্শনিক হেগেলের, যাকে আমরা ভাববাদী দার্শনিক বলে থাকি। আরেকটা বিখ্যাত উক্তি রয়েছে, এই উক্তিটাও কিন্তু মাথায় রাখা খুব বেশি জরুরি। এখানে উক্তিটা রয়েছে, ইতিহাস হলো একটি জাতির স্মৃতি। এই কথাটা কে বলেছেন? এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার আসতে দেখা গিয়েছে। এইবার আপার প্রাইমারি এক্সামটা কিন্তু অতটা ইজি হবে না, যতটা ইজি প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে পেয়েছি আমরা। এটা কিন্তু যথেষ্ট কঠিন পরীক্ষা হবে, সিটেটের মতো করেই কিন্তু পরীক্ষাটা হবে। তো মাথায় রাখবে যে সহজ প্রশ্নের দিকে না, কঠিন প্রশ্ন এবং প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করো, যেগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে তো দিচ্ছেই, সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রচুর প্রশ্ন ওখানে পরপর সাজানো আছে অধ্যায় ধরে ধরে। সঙ্গে সঙ্গে ওর মক টেস্ট দেওয়ারও একটা ব্যবস্থা আমরা করে রেখেছি। প্রথমে পিডিএফ দেখতে পাবে, পিডিএফটা মুখস্থ করবে, নিচেই ওর মক টেস্ট দেওয়ার লিঙ্ক পেয়ে যাবে। চলো এই প্রশ্নটা দেখা যাক। এই প্রশ্নটার উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। এটা কিন্তু মাথায় রাখবে, এটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সঙ্গে সঙ্গে এই গ্রন্থটার নামও মনে রাখবে, যেটা হচ্ছে মিনিং অফ স্টোরি। এই গ্রন্থটার লেখককে, এটা হচ্ছে রিক ম্যানের লেখা। মিনিং অফ স্টোরি এটাও কিন্তু পরীক্ষায় আসে, মিনিং অফ স্টোরি অর্থাৎ রিক ম্যান। পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসতে দেখা গিয়েছে, যে প্রাথমিক আর হচ্ছে উচ্চ প্রাথমিক এর বয়স, এর সময়সীমা স্তরের যে বয়স সেটা কত? সেটা হচ্ছে 6 থেকে 14। এর সঙ্গে সঙ্গে এটাও মনে রাখবে যে 15-16 এটা হচ্ছে মাধ্যমিক, আর উচ্চ মাধ্যমিক হচ্ছে 16 থেকে 18। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু একটু মাথায় রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আর লাস্টলি একটা প্রশ্ন আমি আলোচনা করে দিচ্ছি, যে যুগব্যাপী সাহিত্যকে কয় ভাগে ভাগ করা হয়, এর ডিটেলস ডিসকাশনটা একটু দেখো। আমরা সকলেই জানি যে এটাকে 3 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, কীভাবে সেটা একটু দেখে নিই। যে যুগব্যাপী সাহিত্যকে প্রধানত 3টে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাচীন, মধ্য আর হচ্ছে আধুনিক যুগ। ঠিক আছে, এটা আমরা সকলেই জানি। এবার প্রাচীনের যে সময়কাল সেটা হচ্ছে 650 থেকে 1200। মধ্যর যে সময়কাল এগুলো কিন্তু আনুমানিক 1200 থেকে 1800, আর 1800 থেকে বর্তমান সময়, এটা হচ্ছে বর্তমান। এগুলো একটু মাথায় রাখবে, কারণ এগুলো পরীক্ষায় আসে। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করছি। এরকম 50টা কোশ্চেন কিন্তু আমাদের প্রত্যেকটা পিডিএফে তোমরা পেয়ে যায়। মানে এখন যে পিডিএফগুলো করছি সেখানে পুরোপুরি 50টা কোশ্চেন দেওয়ার চেষ্টা করছি, আগের পিডিএফগুলোতে একটু কম থাকতে পারে। তো এই সমস্ত পিডিএফ এবং পিডিএফগুলো যেই তোমার পড়া একটু কমপ্লিট হয়ে যাবে, মানে 2 থেকে 3বার পিডিএফগুলো পড়লে, তারপরে এর অনলাইনে একটা মক টেস্ট দেওয়ার কিন্তু একটা লিঙ্ক তুমি পেয়ে যাবে। ঠিক আছে, মানে এগুলো আমাদের টেলিগ্রামে তুমি পেয়ে যাবে। তাহলে কি হবে না, পিডিএফটা একবার মুখস্থ করলে তারপরে অনলাইনে মক টেস্ট দিয়ে দাও পিডিএফটার, তাহলে তোমার বেশি মুখস্থ করা লাগবে না। খুব সহজেই যখন পরীক্ষার হলে অপশানগুলো দেখবে, সহজেই বুঝতে পারবে যে এই উত্তরটা হবে। এই জন্য মক টেস্ট দেওয়া কিন্তু খুব বেশি জরুরি। তো চলো আজকের মতো এইটুকু, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।